আমি এখন তোমাদের পঞ্চম অধ্যায় শেখাবো। তো তোমরা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো তাহলে নিশ্চিত করে বলতে পারি যে তোমাদের পঞ্চম অধ্যায় অন্ততপক্ষে কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করি। এই পঞ্চম অধ্যায়ে তোমাদের তিনটা জিনিস শিখতে হবে: অ্যালগরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম। যদি এই তিনটা জিনিস তুমি আয়ত্ত করতে পারো তাহলে এই পঞ্চম অধ্যায় হতে যেই সৃজনশীল প্রশ্নটা আসবে সেটি যেভাবে আসুক না কেন তুমি কিন্তু উত্তর করতে পারবে। তো তাহলে আমি আবার বলছি, তোমাদের কয়টা জিনিস শিখতে হবে? তিনটা জিনিস: অ্যালগরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম। তো এই তিনটা নিয়ে আমি এখন তোমাদের আলোচনা করব প্রথমে তোমাদের সাথে, অর্থাৎ একটু কনসেপ্ট দিব যে কিভাবে শিখতে হবে, তারপর আমরা মেইন ক্লাসে চলে যাচ্ছি। তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি অর্থাৎ সম্পূর্ণটি দেখবে আর বারবার প্র্যাকটিস করবে, যেহেতু এটা রেকর্ড ক্লাস। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমি এখানে একটু লিখি যে পঞ্চম অধ্যায়ে আমাদের শিখতে হবে হচ্ছে অ্যালগরিদম, অ্যালগরিদম, ফ্লোচার্ট আর হচ্ছে প্রোগ্রাম। অ্যালগরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম, এই তিনটা জিনিস তোমার আয়ত্ত করতে হবে। এই তিনটার কোনটার কাজ কি বা কিভাবে আমরা শিখবো সেটা নিয়ে এখন আলোচনা করতেছি। তো প্রোগ্রাম বা বিভিন্ন লুপে লেখা যায়, সাধারণত তোমাদের পরীক্ষায় এই তিনটা লুপের বেশি আসে। এর বাইরেও আর একটা লুপ আছে, সেটা হচ্ছে গো টু লুপ, সেটাও আমি শেখাবো। তবে আমি যে তিনটা লিখতেছি এই তিনটা থেকে বেশি আসে, যেমন ফর লুপে প্রোগ্রাম, তারপর হচ্ছে ডু হুইল, ডু হুইল লুপে, এরপর হচ্ছে হুইল লুপে। তো পঞ্চম অধ্যায়ে হতে এই তিনটা জিনিস তোমাদের শিখতে হবে। আর এই তিনটা আয়ত্ত করতে পারলে পরীক্ষায় বললাম যে পঞ্চম অধ্যায় হতে যে প্রশ্নটা আসবে সেটা উত্তর করতে পারবে। আর একটা কথা মনে রাখবা যে আইসিটি হচ্ছে ম্যাথ টাইপের, তো সবসময় চাইবে যে অঙ্কগুলোর উত্তর করার জন্য। তো দেখো, যদি তোমরা এই পঞ্চম অধ্যায় হতে যে প্রশ্নটা আসবে সেটা যদি উত্তর করতে পারো বা প্রোগ্রামটা লিখতে পারো, যে স্যার খাতা দেখবে, অর্থাৎ যে পরীক্ষার খাতা দেখবে, সে কিন্তু তোমাকে একটু ভিন্ন নজরে দেখবে, অর্থাৎ তোমার প্রতি কিন্তু তার আগ্রহ বেড়ে যাবে যে তুমি পঞ্চম অধ্যায় লিখছো। ধরো 100টা খাতা একটা বান্ডিল করা হবে, তার ভিতরে 5টা 10টা খাতায় এই সাধারণত প্রোগ্রামগুলো স্টুডেন্টরা লেখে। কারণ অনেক স্টুডেন্ট এই পঞ্চম অধ্যায় শিখতে চায় না ভয়ে, হ্যাঁ, বা পরীক্ষায় প্রোগ্রাম লিখতে চায় না। স্টুডেন্ট না, এমন অনেক শিক্ষকও আছে যারা পঞ্চম অধ্যায় পড়াতে চায় না, বলে এই প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় এটির ভিতরে দিয়ে আসবে 5টা, এরকম বলে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায় একদম সহজ করে শেখাচ্ছি। বিশ্বাস রাখো, তোমার কাছে মনে হবে যে অনন্য অধ্যায় চাইতে এই পঞ্চম অধ্যায়টা আরো বেশি সহজ। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রমাণ করে দেখি আসলে পঞ্চম অধ্যায় সহজ নাকি কঠিন। আমি আবারও বলছি, তোমরা বিশ্বাস রাখো, তোমাদের কাছে মনে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে, সম্পূর্ণ কোর্সটি করার পরে, যে পঞ্চম অধ্যায় অন্য যে অধ্যায়গুলো আছে তার থেকে সহজ মনে মনে হবে তোমার আর কি। ওকে, আচ্ছা। তো আমাদের এই তিনটা জিনিস আয়ত্ত করতে হবে। অ্যালগরিদম, এটা হচ্ছে ধাপ আকারে বর্ণনা করে, অর্থাৎ পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বর্ণনা করবে। ফ্লোচার্ট, এটি হচ্ছে প্রতীকের সাহায্যে বর্ণনা করবে। আর প্রোগ্রাম, এটা সি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ C++ বা সি ল্যাঙ্গুয়েজ ভাষায় প্রোগ্রাম আমরা লিখবো। তো ফ্লোচার্ট হলো কিসের সাহায্যে বলতো? প্রতীকের সাহায্যে বর্ণনা করবে। তো আমরা এই পঞ্চম অধ্যায়ে যাওয়ার আগে, অর্থাৎ অ্যালগরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম শেখার আগে এই ফ্লোচার্টের যে প্রতীকগুলো তোমার জানতে হবে, ব্যবহার জানতে হবে, কোনটার কাজ কি, সেটা সম্পর্কে আমরা একটু পরিচয় হয়ে নিই। হ্যাঁ, আচ্ছা। তো আশা করি একটু ধারণা পেয়েছো যে পঞ্চম অধ্যায় হতে কিভাবে প্রশ্ন আসবে এবং কিভাবে উত্তর করতে হবে। ও আরেকটা কথা বলে রাখি, ধরো ওই যে বললাম না এই তিনটা পারলে তুমি সব পারবে কিভাবে। উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপকে ধরো দেওয়া আছে অ্যালগরিদম, গতে বললো ফ্লোচার্ট করো, আবার ঘতে বললো প্রোগ্রাম করো। উদ্দীপকে অ্যালগরিদম যদি দেওয়া থাকে, অনেক স্টুডেন্ট আছে একটু চালাকি করে, চালাকি করতে গিয়ে আবার একটু লস করে ফেলে। কি লস? তারা চিন্তা করে যে প্রোগ্রাম কঠিন, আমরা প্রোগ্রাম শিখবো না, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শিখবো, তাতে কিন্তু খুব একটা বেশি লাভ হবে না, অর্থাৎ তুমি খুব বেশি লাভবান হতে পারবে না। কারণ ধরো উদ্দীপকে অ্যালগরিদম আসছে, গতে ফ্লোচার্ট বলছে, তুমি গ করলা, প্রোগ্রাম করলা না। আবার ঘটনাক্রমে উদ্দীপক ফ্লোচার্টে আছে, গতে অ্যালগরিদম করতে বলছে, ঘতে প্রোগ্রাম করতে বলছে, তুমি গ করলা, ঘ করলা না। এবার ধরো ঘটনাক্রমে এই প্রোগ্রামটা উদ্দীপকে দেওয়া আছে, তখন গতে বললো যে
ফ্লো চার্ট করো, ঘতে বললে অ্যালগোরিদম করো। আচ্ছা, উদ্দীপক দেওয়া আছে প্রোগ্রামে। এখন যদি তুমি উদ্দীপকই না বোঝো, তাহলে উত্তর করবে কিভাবে? এই জন্য যদি তুমি পঞ্চম অধ্যায় শিখতে চাও বা পঞ্চম অধ্যায় হতে কোনো সৃজনশীল প্রশ্ন লিখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই তিনটা জিনিস শিখতে হবে, কোনোটা তুমি বাদ দিতে পারবে না। ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন এই পঞ্চম অধ্যায়ের ফ্লো চার্ট নিয়ে একটু আলোচনা করব, যে ফ্লো চার্টের কি কি আমাদের শেখা প্রয়োজন। তো আমি এখানে একটু লিখতেছি যে ফ্লো চার্টের প্রতীক সমূহ। ফ্লো চার্টের প্রতীক সমূহ তোমরা খাতায় নোট করবে, এখান থেকে কিন্তু বহু নির্বাচন আসে। হ্যাঁ, ফ্লো চার্টের প্রতীক সমূহ যে প্রতীকগুলো আছে, যেমন শুরু বা শেষ প্রতীকের সময় আমরা এরকম ডিম আকৃতি এই প্রতীকটা ব্যবহার করব। এটার নাম হচ্ছে শুরু বা শেষ। আচ্ছা, এরপরে সামন্তরিক, এই প্রতীকটা সামন্তরিক তো তোমরা চেনো কেমন। এই সামন্তরিকের কাজ হচ্ছে ইনপুট আউটপুট, অর্থাৎ ইনপুট এবং আউটপুটের সময় এটা ব্যবহৃত হবে। ইনপুট আউটপুট, আচ্ছা, এটা সামন্তরিক। এরপর হচ্ছে আয়তক্ষেত্র। তোমরা সবাই চেনো, এটার কাজ হচ্ছে প্রক্রিয়াকরণ। এগুলো কিন্তু বহু নির্বাচনী প্রশ্নতে আসবে। ওকে, আচ্ছা, তিনটা গেল। এরপর রম্বস, এটাকে বলা হয় সিদ্ধান্ত। ওকে, এরপরে বৃত্ত, এটাকে বলা হয় ফ্লোচার্টের সংযোগ প্রতীক। এরপর হচ্ছে অ্যারো চিহ্ন, ডানে বামে নিচে উপরে ইত্যাদি। হ্যাঁ, এগুলোকে বলা হয় প্রবাহের দিক। আচ্ছা, এখানে আমি যেই প্রতীক কয়টা দেখাচ্ছি তোমাদের, এইগুলো থেকে বেশি আসে। তোমাদের বইতে ফ্লোচার্টের অনেক প্রতীক, সবখান থেকে কিন্তু প্রশ্ন আসবে না। হ্যাঁ, তো এই কটা থেকে আসবে। তো এইখানে মৌলিক সাস আবার চারটি, মানে মৌলিক প্রতীক আবার চারটি, উপরে চারটি, শুরু বা শেষ, ইনপুট আউটপুট, প্রক্রিয়াকরণ, সিদ্ধান্ত। এই চারটি হচ্ছে মৌলিক সাস, অর্থাৎ এইগুলোর ব্যাখ্যা তোমাকে অ্যালগোরিদম অথবা প্রোগ্রামে লিখতে হবে। এই সংযোগের ব্যাখ্যা কিন্তু তোমাকে লিখতে হবে না, কারণ এটা মৌলিক না। অর্থাৎ মৌলিক, যেটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসে, যে ফ্লোচার্টের মৌলিক সাস কয়টি? চারটি, শুরু বা শেষ, ইনপুট আউটপুট, প্রক্রিয়াকরণ, সিদ্ধান্ত। আচ্ছা, এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে? তোমাকে প্রশ্ন করবে যে নিচের প্রক্রিয়াকরণ প্রতীক কোনটি। ধরো চারটা দেওয়া আসে, তখন তুমি এটা নির্বাচন করবে। আবার এরকম দেওয়া থাকতে পারে, ধরো এইটা আছে, বললো যে এটাকে কি বলে, প্রক্রিয়া, মানে এটার কাজ কি, প্রক্রিয়াকরণ। আবার ধরো এরকম ভিন্ন ভিন্ন দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারবে, অর্থাৎ এখানে অনেকগুলো প্রশ্ন সাজানো যায়। তুমি কখনোই মুখস্থ করবে না, প্রত্যেকটাকে বোঝার চেষ্টা করবে। কারণ তুমি মুখস্থ, এটা করলাম মুখস্থ, যেটা ইনপুট পরীক্ষা এটা আসে নাই, আসছে রম্বস, অর্থাৎ রম্বস হচ্ছে সিদ্ধান্ত, তখন গুলিয়ে ফেলবে। এই জন্য মুখস্থ না করে বেশি বেশি করে প্র্যাকটিস করো। তো যাই হোক, আমরা ফ্লোচার্টের প্রতীক সম্পর্কে একটা পরিচিতি অর্জন করে নিলাম। এখন হচ্ছে আমরা মেইন ক্লাসে চলে যাব। তো দেখো, আমি এখন তোমাদেরকে ফ্লোচার্ট এবং প্রথমে অ্যালগোরিদম শেখাবো, তারপরে হচ্ছে প্রোগ্রাম শেখাবো। আমরা প্রথমে অ্যালগোরিদম আর ফ্লোচার্টটা শিখে নেই। তো আমরা প্রথমে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট শিখবো। আমি একটা মুছে ফেলি। আশা করি একটু ধারণা তৈরি হয়েছে আসলে পঞ্চম অধ্যায় হতে তোমাদের কি শিখতে হবে বা কিভাবে প্রশ্ন আসবে। তো এখন আমরা হচ্ছে অ্যালগোরিদম আর ফ্লোচার্টটা আগে আয়ত্ত করবো। হ্যাঁ, আগে আমরা সকল কিছুর অ্যালগোরিদম এবং ফ্লোচার্টটা আয়ত্ত করি, তারপরে আমরা প্রোগ্রামে যাচ্ছি। তো ধর আমি একটা প্রশ্ন এখানে লিখি, আমি একটা প্রশ্ন লিখবো, আমার বিশ্বাস যে এই প্রশ্নটা আমি পরিবর্তন করে দেওয়ার পরেও তোমরা পারবে। আচ্ছা, আমি এখানে লিখলাম দুটি সংখ্যার যোগফল। দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট। অ্যালগোরিদম ও ফ্লোচার্ট, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট আমরা এখন শিখব। আচ্ছা, আমি এই পাশটায়
ফ্লো চার্টটা করবো, এই পাশটা অ্যালগোরিদম করবো, যাতে করে আমি তোমাদেরকে সহজে বুঝাইতে পারি। ওই যে বললাম, আমি এইটা বুঝানোর পরে আমি প্রশ্নটা পরিবর্তন করে দিব। পরে প্রশ্নটা পরিবর্তন করে দেওয়ার পর তোমরা বাসায় পরে নিজেরা প্র্যাকটিস করবে। আমার বিশ্বাস তোমরা অবশ্যই পারবে, আমার পর বিশ্বাস রাখো, অবশ্যই পারবে। আচ্ছা, এখানে লিখলাম ফ্লো চার্ট, আমি এখানে লিখলাম অ্যালগোরিদম। আচ্ছা, ওকে। এবার ফ্লো চার্টের আমরা এখন শুরু করবো। ফ্লো চার্ট ওই যে একটু আগে পরিচয় করাচ্ছিলাম যে প্রত্যেকটা মানে ফ্লো চার্ট, মানে যখন যখন তুমি কোনো ফ্লো চার্ট শুরু করবে, প্রথমে কি করতে হবে? শুরু প্রতীকটা ব্যবহার করতে হবে। শুরু প্রতীকটা কেমন বলতো? শুরু প্রতীকটা হচ্ছে ডিম আকৃতি, একটু ডিমের মতো করে। হ্যাঁ, এই যে শুরু প্রতীক, এখানে আমরা লিখলাম স্টার্ট। এরপরে প্রবাহের দিক অর্থাৎ নিচের দিকে যাচ্ছি। তো শুরু করার পরে আমাদের ধরো কোন একটা কাজ তুমি শুরু করলে, তারপরে সেই কাজটা করার জন্য তোমার যা যা প্রয়োজন সেগুলো তুমি গ্রহণ করবে না বলো? তো গ্রহণ করে কিসে? ইনপুট। ইনপুট মানে গ্রহণ। তো ইনপুটের প্রতীক কেমন ছিল? একটু আগে দেখাচ্ছিলাম যে ইনপুটের প্রতীক সামুদ্রিক, অর্থাৎ সামুদ্রিক এখানে অঙ্কন করবে। তা লিখলাম ইনপুট। এখন ইনপুট লিখলাম, কিন্তু ইনপুট কি করব? ওই যে আমাদের প্রশ্নতে বলছে দুটি সংখ্যার যোগফল, কিন্তু এখানে সংখ্যা দুটি লেখা নাই, তাই আমরা কাল্পনিক ভাবে যে কোনো দুটি সংখ্যা ধরতে পারি, অর্থাৎ যা কিছু ধরতে পারি। আমরা লিখলাম যে সংখ্যা দুটি এ বি ইনপুট করে, অর্থাৎ এ এবং বি কাল্পনিক ভাবে ধরলাম। আমি প্রথমে ফ্লো চার্ট বুঝাচ্ছি, তারপর অ্যালগোরিদম। ওই যে বললাম আমরা প্রথমে অ্যালগোরিদম আর ফ্লো চার্ট এটা শিখে পরবর্তীতে প্রোগ্রাম শিখবো, কারণ ফার্স্টে আমরা প্রোগ্রামকে একদম জড়িয়ে নিব না। আচ্ছা, এরপর আমরা এখানে যাব হচ্ছে পরবর্তী লাইনে। তো দেখো, ফ্লো চার্ট আমরা শিখতেছি। স্টার্ট লিখলাম, ইনপুট এ বি, অর্থাৎ প্রক্রিয়া ইনপুট করলাম। এখন এই কাজটা কি? আমাদের কাজটা হলো যোগফল করতে বলছে। তো যোগফল করব মানে নির্ণয় করব। তো নির্ণয় অর্থাৎ প্রক্রিয়াকরণ কোন ঘরে বলতো? একটু আগে শিখেছিলাম আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাজ কি? আয়তক্ষেত্র কাজ হচ্ছে প্রক্রিয়াকরণ। তো এই ঘরের ভিতরে আমরা লিখবো টোটাল সমান সমান এ প্লাস বি। টোটাল সমান সমান এ প্লাস বি। এবার ধরো তুমি যোগ করলে, এবার যোগফল বের করবে না বলো? মানে তুমি একটা কাজ প্রক্রিয়াকরণ করলে, শেষ করলে, এখন বের করবা। বের করে কোন প্রতীকে? অর্থাৎ আউটপুট। তো এই ইনপুট হচ্ছে যা, আউটপুট তা। তো ইনপুট আর আউটপুটের প্রতীকটা কেমন বলতো? সামুদ্রিক। এইখানে আমরা কি লিখবো? এখানে লিখবো প্রিন্ট, PRINT, প্রিন্ট টোটাল। প্রিন্ট টোটাল। আচ্ছা, এখন ধরো কোন একটা কাজ তুমি সম্পূর্ণ করে সেটা ফলাফল বের করলে, তারপর তোমার কি করতে হবে? ওই কাজটা শেষ করতে হবে। তো একটু আগে বলছিলাম শেষ প্রতীক কেমন বলতো? শুরু আর শেষের একই প্রতীক, ডিমাকৃতি। অর্থাৎ এখানে আমরা একটা ডিমাকৃতি ব্যবহার করব। এখানে লিখবো হচ্ছে ইন্ড। এই হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট। এখন যদি তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট বলে, আমার বিশ্বাস তুমি বুঝে গেছো তিনটা সংখ্যা বললে কি হবে। ইনপুট এ বি সি, টোটাল সমান সমান এ প্লাস বি প্লাস সি। আর সবকিছু এক, অর্থাৎ শুধু একটা সি আসবে আর কিছু না। ওই যে বললাম আমি একটা বুঝাবো আর একটা তুমি নিজেই পারবে। আচ্ছা, এবার ধরো আমি অ্যালগোরিদম তোমাদের করাচ্ছি। প্রথমে ওই যে বললাম অ্যালগোরিদম হচ্ছে ধাপ আকারে বর্ণনা করবে ধারাবাহিকভাবে। ধাপ এক শুরু করি, ধাপ দুই, মানে ওই যে ধাপ একে আমরা শুরু করছি না, ধাপ এই জন্য এক শুরু করি। ধাপ দুইয়ে কি লিখছি বলতো? ইনপুট এবি। তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে সংখ্যা দুটি এবি ইনপুট করি। সংখ্যা দুটি এবি ইনপুট করি, সংখ্যা দুটি এবি ইনপুট করি। আচ্ছা, এরপরে ধাপ তিন। ধাপ তিনে আমরা কি লিখবো বলতো? লিখবো সংখ্যা দুটি, ওই যে যা করছি আর কি, যোগ করছি না, তো এটা সুন্দর করে লিখবো সংখ্যা দুটির যোগফল সংখ্যা দুটির যোগফল টোটাল এ প্লাস বি নির্ণয় করি। আচ্ছা, এর পরবর্তীতে ধাপ চারে আমরা কি লিখবো? ধাপ তিন আশা করি বুঝতে পারছো কি লিখছি।
টোটাল এ প্লাস বি, মানে যোগ করছি, সেই যোগের কথাটা আমরা তুলে ধরছি, সংখ্যা দুটির যোগফল নির্ণয় করি, টোটাল এ প্লাস বি দেখাই দিচ্ছে। ওকে, আচ্ছা এরপর ধাপ 4 কি বলেছে, প্রিন্ট টোটাল মানে ফলাফল বের করছি। তো এখানে আমরা লিখতে পারি যোগফল নির্ণয় করি, যোগফল বের করি, ফলাফল বের করি, বা ফলাফল প্রিন্ট করি, যে যা লেখো। তো আমরা এখানে যোগফল কথাটি না লিখে ফলাফল কথাটি লিখবো, যাতে করে অনন্য অঙ্কের সময় যেন তুমি ফলাফলটা লিখতে পারো। যেমন ধরো আমি এখানে লিখলাম যোগফল প্রিন্ট করি, তুমি দেখা যাচ্ছে যে বিয়োগ করছো বা অন্য কোনো গড় করছো বা অন্য কিছু করছো, তখন যদি ওই ধারাবাহিকতা তুমি যোগফল লিখে ফেলো তখন তো ভুল হয়ে যাবে। এই জন্য আমরা কমন কথাটা সবসময় ব্যবহার করার চেষ্টা করবো। তো কমন কথাটা হচ্ছে কি, ফলাফল প্রিন্ট করি, ফলাফল প্রিন্ট করি। আচ্ছা এরপর ধরো ওই ফলাফল প্রিন্ট করার পর তার আমাদের কোনো কাজ নাই, কি করছি বলতো, শেষ করছি। তাহলে ধাপ 5 শেষ করি। তো পঞ্চম অধ্যায়ের এই হলো আমরা স্টার্টিং, অর্থাৎ কেবল এই মুহূর্তে শুরুতে চলে আসলাম, একটা অঙ্ক অলরেডি শিখে ফেলছি, আমার বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আমি এখানে দুটি সংখ্যা না বলে যদি বলি যে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট করো, তোমরা কিন্তু অলরেডি সবাই বুঝে গেছো এবং অ্যালগরিদমও পারবে, ফ্লোচার্টও পারবে। কি পরিবর্তন হবে, সংখ্যা দুটি এবার না বলে বলবো সংখ্যা তিনটি এবিসি ইনপুট করি, সংখ্যা দুটি না বলে বলবো সংখ্যা তিনটির যোগফল টোটাল সমান সমান এ প্লাস বি প্লাস সি নির্ণয় করি, আর সবকিছু এক। এই হলো তোমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট লেখার প্রাথমিক যে নিয়ম, আমরা শুরু থেকে শুরু করছি আর কি। ওকে, আচ্ছা এবার ধরো আমি এই প্রশ্নটাই পরিবর্তন করে দিব, তাও আমার বিশ্বাস তোমরা পারবে, কারণ তোমাদের একটা মানে অভ্যস্ত, অর্থাৎ একটা লাইনে চলে আসছে যে ও আচ্ছা পঞ্চম অধ্যায় এরকম, ও পারা যাবে। ওই যে বললাম না, যে তোমার কাছে দিন শেষে এই পুরো কোর্সটি করার পরে মনে হবে যে ও আচ্ছা পঞ্চম অধ্যায় তো এতদিন ভয় পেয়েছিলাম, পঞ্চম অধ্যায় তো অন্য অন্য অধ্যায় থেকে কঠিন মনে হয়েছিল, কিন্তু এখন দেখতেছি যে পঞ্চম অধ্যায়টাই তো ভালো। আচ্ছা প্রমাণ হয়ে যাক, তাই না? আচ্ছা এবার লিখলাম তিনটি সংখ্যার যোগফল না বলে ধরো আমি লিখলাম তিনটি সংখ্যার গড়। তো তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট, তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আচ্ছা একটু ভোটে লক্ষ্য করো, এবার কিন্তু যোগফল বলে নাই, কি বলছে, গড়। তো কি পরিবর্তন হবে, তিনটে বলুক আর দুইটে বলুক, ধরো আমি এখানে দুইটে লিখি, তারপরে তিনটে তোমরা করবে। হ্যাঁ, দুটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট, তাহলে প্রথম স্টার্ট। ওকে, এখানে কোনো পরিবর্তন হবে না, যে কোনো ফ্লোচার্টের শুরুতে স্টার্ট করতেই হবে, তারপরে ইনপুট, যে কোনো ফ্লোচার্টের শুরু তারপরে ইনপুট নিতেই হবে। তো এখানে দুটি বলছে, আমরা দুটিই নিলাম এবি। আমাদের এবার প্রক্রিয়াকরণ কি করতে বলছে, গড় নির্ণয় করতে বলছে, তো এখানে আমরা যোগফল করছি, যোগফল করা যাবে না, গড় করতে হবে। তো গড়ের সূত্র কি, গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। যেমন বিশ্বকাপে সাকিব আল হাসান যদি 10 ম্যাচে 400 রান করে, তাহলে তোমাকে যদি বলা হয় যে গড় ম্যাচে তার রান কত, তাহলে তুমি কিভাবে বের করবে, তো সে যে কয় ম্যাচ খেলছে সেই কয় ম্যাচ দিয়ে 400-কে ভাগ দিলেই তো অ্যান্সার বেরোবে। তাই গড়ের সূত্রটাই এটা, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। যদি আমি আরো সহজ করে বলি, ধরো তুমি পঞ্চম শ্রেণীতে 6টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলা, তুমি ধরো 490 মার্ক পেয়েছিলা। এখন তোমাকে বলা হলো যে তুমি পঞ্চম অধ্যায় পঞ্চম শ্রেণীতে প্রত্যেকটা সাবজেক্টের গড় মার্ক কত, মানে একটাই তুমি 70, একটা 90, কিন্তু গড় কত। তাহলে তুমি কয়টা সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ, 6টা, তাহলে মোট মার্ককে 6 দিয়ে ভাগ করলেই তো হবে। তো এখানে দুটি সংখ্যা বলছে গড়, তাহলে দুটি সংখ্যা কি, এ প্লাস বি, তো এ প্লাস বি ভাগ এ প্লাস বি ভাগ 2। কেন 2, ওই যে দুইটা সংখ্যা, যদি 3টা বলতো তাহলে 3 দিয়ে ভাগ হইতো, এই হচ্ছে ব্যাপারটা। তো এখানে আমরা কি লিখবো, অ্যাভারেজ, অর্থাৎ গড়। গড়ের ইংরেজি হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ সমান সমান এ প্লাস বি ভাগ 2, অবলিক মানে ভাগ, কারণ কম্পিউটার তোমার এই যে এই ভাগ বোঝে না, বা এ প্লাস বি নিচে 2 এইটাও বোঝে না, তাহলে কম্পিউটার ভাগ কোনটা বোঝে, এইটা বোঝে। আচ্ছা তাহলে অ্যাভারেজ সমান সমান এ প্লাস বি ইন্টু ভাগ 2, অর্থাৎ এ প্লাস বির সাথে যদি আমরা 2 ভাগ দিই তাহলে আমরা গড় মার্কটা পেয়ে যাব। আচ্ছা এবার কি প্রিন্ট টোটাল বলবো নাকি অ্যাভারেজ বলবো, অ্যাভারেজ, অ্যাভারেজ। ওকে আচ্ছা সব এক ইন,
এইখানে আসে অ্যালগরিদমে কি কি পরিবর্তন করতে হবে। শুরু করি, সংখ্যা দুটি এবি ইনপুট করি, সম্পূর্ণ এক। এরপর সংখ্যা দুটির যোগফল না বলে বলতে হবে সংখ্যা দুটির গড়। সংখ্যা দুটির গড় টোটাল না বলে কি বলতে হবে, অ্যাভারেজ। টোটাল না বলে অ্যাভারেজ। এই যে এখানে ঠিক যেই সূত্রটা লিখছো ওই সূত্রটা এখানে লিখে দিবা, ভাগ 2, অ্যাভারেজ নির্ণয় করি। ঠিক আছে, আচ্ছা। এরপর ধাপ 4-এ এখানে কোনো পরিবর্তন আমাদের দরকার নেই, ফলাফল প্রিন্ট করি, তারপর শেষ করি। আচ্ছা, এবার ধরো দুটি সংখ্যার গড় নির্ণয় না বলে যদি তোমাকে বলা হয় যে তুমি তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট করো, তাহলে শিক্ষার্থীরা তোমরাই বলো এবার তোমরা বুঝছো কিনা, পারবে কিনা। সম্পূর্ণ এক, তাহলে এখানে কি হবে, অ্যাভারেজ এ, আমি একটু সুন্দর করে লিখি। তাহলে তিনটা সংখ্যা বললে, যদি তিনটা সংখ্যা বললে তাহলে কেমন হবে, অ্যাভারেজ এ প্লাস বি প্লাস সি, এবার ভাগ হচ্ছে 3, ভাগ 3 হয়ে গেল। তো এইখানে ঠিক ওই ওই পরিবর্তনটা হবে। তো তিনটি সংখ্যার গড় নির্ণয় বললে এরকম। তো এই এখন তিনটা বলুক, চারটা বলুক, যোগ বলুক, গড় বলুক, পারবে কিনা বলো, পারবে। তো আমরা এবার আবার প্রশ্ন পরিবর্তন করে আর একটাই যাচ্ছি। এইভাবে একটু একটু আলোচনা করেই আমরা চলে যাব হচ্ছে তোমার প্রোগ্রামে। ওকে, আচ্ছা। এবার ধরো আমি আরেকটা প্রশ্ন লিখতেছি, এটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। ত্রিভুজ পারলে তোমরা বৃত্তও পারবে, সব পারবে। আমি এটা মুছে ফেলি। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি এই কোর্সটি তোমাদের খুবই কাজে লাগবে এবং সম্পূর্ণ কোর্স করলে তোমাদের অন্য কোনো স্যারের কাছে বা অন্য কারো কাছে শরণাপন্ন হওয়া লাগবে না। ইনশাল্লাহ তোমরা নিজেরাই আইসিটি ভালো পারবে। আর এরপরেও যদি ধরো কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর তোমরা চাইলে পরীক্ষার আগ মুহূর্তে বা এই কোর্সটি বেসিক কমপ্লিট করে আমার কাছে লাইভে লাইভে সৃজনশীল বহু নির্বাচনী প্র্যাকটিস করবে। তাহলে তোমার ভিতরে যে প্রশ্নগুলো জমে আছে বা আরো যে জড়তা আছে তাও কেটে যাবে না। তো আশা করি পুরো বই বেসিক তোমার খুবই সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এই কোর্সটিতে। দেখো একটু এইদিকে তাকাও, আমি আরেকটা প্রশ্ন লিখি। লিখি হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট ঠিক সেম। এখানে আমাদের ওইরকম ফ্লোচার্ট করতে হবে, ওইরকম অ্যালগরিদম করতে হবে। তো ফ্লোচার্ট আমরা আগে করি যাতে করে আমরা সহজে বুঝতে পারি। তো প্রথমে আমরা শুরু প্রতীকটা নিলাম ফ্লোচার্টের। বলতো ফ্লোচার্টের শুরু প্রতীক কেমন, ডিম আকৃতি, লিখলাম স্টার্ট। এরপর হচ্ছে ইনপুট, ইনপুটের ঘর কেমন, সামুদ্রিক, লিখলাম ইনপুট। আচ্ছা, এবার আমাদের প্রশ্নতে কি বলছে, প্রশ্নতে বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট করো ত্রিভুজের। এবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে তোমার কি জানতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে একটু দেখো, ধরো আমি তোমাকে মানে তুমি একজন আমিন, আমি সহজ করে একটু বুঝি, ভালো ভালো করে আমার কথাগুলো নাও। ধরো তুমি একজন আমিন, তো তোমাকে একটা জমি পরিমাপের জন্য মাঠে নেওয়া হলো প্র্যাকটিক্যালে। তো তুমি 4 কোণা জমি মাপতে পারো, কিন্তু এখন তোমাকে একটা 3 কোণা জমি দেওয়া হইলো। তুমি বলো স্যার আমি তো 4 কোণা জমি মাপতে পারি, 3 কোণা জমি মাপতে পারি না, সেটা কি হবে বলো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি এরিয়া, অর্থাৎ ত্রিভুজের এই ক্ষেত্রফল অর্থাৎ কতটুকু জায়গা আছে এই এরিয়াটা পরিমাপ করার জন্য আমাদের জানতে হয় হলো ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ তুমি আমির মানে জমি মাপো, তুমি ওই একটা লোককে বলবে দেখো তো ভূমি কত, ফিতাটা ধরো, তো সে ফিতাটা ধরলো, এই উচ্চতা কত জমির, উচ্চতা এত, আচ্ছা ঠিক আছে আসো টেবিলে। এবার তোমার সময় লাগবে 1 থেকে 2 মিনিট কতটুকু জমি আছে বলে দিতে। কিন্তু তোমরা বলতে পারো স্যার তাহলে জমি জমা সারাদিন ধরে কি মাপে। আসলে সারাদিন ধরে কি মাপে জানো, মানে খুঁটেটা অর্থাৎ এই ফিতেটা এই জায়গা ধরবে না এই জায়গা ধরবে না এই জায়গা ধরবে, অর্থাৎ এই পক্ষে এলারা ওই দিক ধাক্কা দেয়, এই পক্ষে এলারা এই দিক ধাক্কা দেয়, এই ধাক্কা ধাক্কিতে হলো সময় লাগে। কিন্তু
টোটাল জমি পরিমাপ করতে সময় লাগে 1 মিনিট। তো যাই হোক, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ 3 কোণা জমি পরিমাপের জন্য আমাদের যেই সূত্রটা প্রয়োজন সেটা আমরা ব্যবহার করব। ওই যে বললাম, ধরো তুমি বেশি না খাও, কিন্তু তোমারটা তো তোমার বুঝে নেওয়ার অধিকার অর্জন করতে হবে। তো তোমরা যদি শিক্ষিত হয়ে এইগুলো বের করতে না পারো তাহলে কেমন হলো বলো? আমাদের বাবা মারা না হয় অশিক্ষিত, তারা না হয় বোঝে না, তাদের যখন এরকম কোনো পরিস্থিতি আসে তখন তারা অন্য লোককে ডেকে আনে, শিক্ষিত মানুষকে পাশে রাখে তার সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু তুমি তো শিক্ষিত, তোমার তো অন্তত পক্ষে তোমারটা বুঝতে হবে। এই জন্য এই লেখাপড়া মানে করলে করার মতো করতে হবে, অর্থাৎ যাতে বাস্তব জীবনে কাজে লাগে। ওকে, তো যেটা বলতেছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি জানতে হবে? ওই যে ভূমি আর উচ্চতা। এখন এই ভূমি আর উচ্চতা এখানে তো লেখা নাই, আমরা কাল্পনিক ভাবে ধরলাম ইনপুট বি এইচ, অর্থাৎ বি তে ধরলাম ভূমি, এইচ এ ধরলাম উচ্চতা। আচ্ছা, এরপর হচ্ছে প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণের ঘর কেমন বলতো? আয়তক্ষেত্র। অর্থাৎ এখানে লিখলাম এরিয়া সমান সমান, এবার বলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ওই যে বললাম ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এই সূত্রটা যে জানবে সে যে কোনো 3 কোণা জমি সে পরিমাপ করতে পারবে। অর্থাৎ ভূমি কত, উচ্চতা কত, ভাগ 2। ধরো ওই জমিটার ভূমি হচ্ছে 5 মিটার, হ্যাঁ, আর উচ্চতা হচ্ছে ধরো তোমার 6 মিটার। তাহলে কতটুকু জমি আছে? তাহলে ভূমি গুণ উচ্চতা অর্থাৎ 5 গুণ 6 আর ভাগ হচ্ছে 2। এটা হলো সূত্র। তাহলে 30 কে যদি ভাগ দাও 2 দিয়ে 15 বর্গমিটার। এই হচ্ছে হলো তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এই সূত্রটাই ওই প্রক্রিয়াকরণ ঘরের ভিতর লিখতে হবে, কারণ এটার কাজই কি? প্রক্রিয়াকরণ। এখানে আমরা কি লিখবো বলতো? ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এবার তোমরা বলতে পারো স্যার আপনি এইভাবে লিখলেন কেন? এভাবে লিখলাম কারণ আমরা পঞ্চম অধ্যায়ে শিখতেছি প্রোগ্রামিং ভাষা, এটা হলো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো এইখানে কম্পিউটার এই গুণ বোঝে না, কম্পিউটার হলো ছোট্ট করে এই গুণ বোঝে। তোমরা দেখবা তোমাদের ফোনের কিবোর্ডে বা কম্পিউটারের কিবোর্ডে এইটাকে গুণ বলে। যেমন কম্পিউটার এই ভাগ বোঝে না, কম্পিউটার এই ভাগ বোঝে। এই জন্য আমরা এই ভাষায় এই এই যে এই ভাষায় লিখেছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ তুমি যদি এরকম দাও ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বা এরকম ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এগুলো হলো বীজগণিত, কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজে না। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এইভাবে হবে, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এখন দেখো আমরা ফ্লো চার্টটা শিখতেছি। প্রথমে স্টার্ট, তারপর ইনপুট, তারপর এরিয়া করলাম। এখন হচ্ছে ফলাফল প্রিন্ট করবো। ওই যে একটুকে বললাম না যে আমরা যখন যোগফল বা গড় শিখছি, শুরু করছি, তারপরে ইনপুট প্রক্রিয়াকরণ করার এখন ফলাফল বের করবো, তখন কি লিখবো বলতো? এখানে সে আবার সেই আউটপুট অর্থাৎ সে সামুদ্রিক প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া। আচ্ছা, যখন একটা ফলাফল বেরোয় যাবে তখন কি আমাদের কাজ শেষ হয়ে গেল? তো শেষ করবো, শেষ প্রতীক কি বলতো? ইন্ড। আচ্ছা, এই হচ্ছে হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগরিদম। এখন আমরা ফ্লো চার্ট করবো। তো আমি তোমাদের যেভাবে শেখাচ্ছি, একটা সময় ফ্লো চার্ট না বললে তুমি অ্যালগরিদম করতে পারবা। কারণ এবার বলো তো কি হবে? ধাপ 1, ধাপ 1 কি লিখবো? শুরু করি, অর্থাৎ যে কোনো অ্যালগরিদমের প্রথমে ধাপ 1 শুরু করি, এটাই হবে। আচ্ছা, এর পরবর্তী ধাপ অর্থাৎ ধাপ 2 এ আমাদের কি করতে বলছে? আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের যা যা প্রয়োজন সেটা আমরা ইনপুট করবো। তো এটা বর্ণনা আকারে আমরা লিখবো। তো লিখবো ত্রিভুজের ভূমি বি, ভূমি বি এবং উচ্চতা এইচ ইনপুট করি। ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ ইনপুট করি, ইনপুট করি। আচ্ছা, এরপরে পরবর্তী ধাপ, ধাপ 3। আশা করি ধাপ 2 তোমরা বুঝতে পারছো। মানে ইনপুট বি এইচ আমরা এখানে ওই ভাষাটাই লিখছি, ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ ইনপুট করি। এরপর হচ্ছে ধাপ 3। ধাপ 3 এ হচ্ছে দেখো, ধাপ 3 এ আমরা লিখবো ওই যে ওইটা লিখবো নির্ণয় করি, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল এত নির্ণয় করি। ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া
সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2 নির্ণয় করি। দেখছো, মানে ওইটা লিখে নির্ণয় করি। আচ্ছা, ধাপ 3 হয়ে গেল। আচ্ছা, এরপর লিখলাম ধাপ 4। বলতো বা ধাপ 4-এ কি লিখবো? সে কমন কথাটা, ফলাফল প্রিন্ট করি বা ত্রিভুজের ক্ষেত্রফল প্রিন্ট করি, যে যা লেখা হবে আমরা কমন কথাটাই লিখি। ফলাফল প্রিন্ট করি, ফলাফল প্রিন্ট করি। আচ্ছা, পরবর্তীতে ধাপ 5। এবার বলতো ধাপ 5-এ আমরা কি লিখবো? ধাপ 5-এ লিখবো শেষ করি। ধাপ 5-এ শেষ করি। এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আচ্ছা, এবার ধরো পরীক্ষায় এই প্রশ্নটা আসলো না, বা প্রশ্ন কিভাবে আসবে সেটা তো দেখাবোই। এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট, এই প্রশ্নটি এভাবে না এসে আসলো যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট করো। মানে এবার ত্রিভুজ আসে না, কি হয়েছে বলতো? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আচ্ছা, বৃত্তের বলতো এখন কি হবে বলতো? মানে ওই যে আমি তোমাকে বললাম যে তুমি একটা জমির 4 কোণা জমি পরিমাপ করতে পারো, 3 কোণা জমি পরিমাপ করতে পারো, কিন্তু এখন তোমাকে একটা গোল জমি পরিমাপ করতে বলছে। কি জমি? গোল জমি। আমি কোথায় দেখাবো? এখানে দেখাই। তাহলে তোমাকে একটা গোল জমি পরিমাপ করতে বলছে। মনে করো মিরপুর স্টেডিয়াম ঠিক সেম ওইরকম আর একটা স্টেডিয়াম তোমার এলাকায় তোমাকে তৈরি করতে বলছে, অর্থাৎ এই দায়িত্ব তোমাকে দিয়েছে যে মিরপুর স্টেডিয়াম কতটুকু জায়গা আছে ততটুকু জায়গা না। এখন এই গোল জমি মাপে কিভাবে? স্যার, আমি তো 4 কোণা জমি মাপা শিখছি, আমি তো 3 কোণা জমি মাপা শিখছি, কিন্তু গোল জমি মাপে কিভাবে? এই যে বললাম যে অন্ততপক্ষে তুমি শিক্ষিত, তুমি লেখাপড়া করতেছো, যে তুমি যেন নিজেরটা নিজে বুঝতে পারো। আচ্ছা, তাই দেখো যে আমার একটা ফোন আসছে, ফোনটা কেটে দিই। তো এই গোল জমি পরিমাপ করার জন্য তোমার কি জানতে হবে? ওই মিরপুর স্টেডিয়ামে গিয়ে তুমি একদম মিডিলে দাঁড়াবে, আর যে কোনো একজনকে যে কোনো একদিক যেতে বলবা। এবার সে গেল, সে একটা মানে একটা পরিমাপ বলবে, তুমি বলবো ওকে চলে আসে, তোমার 1 মিনিট সময় লাগবে। ও এখন এই তুমি মিডিলে দাঁড়ালা, সে যে দিক যায় যাক, এই পয়েন্টটাকে বলা হয় ব্যাসার্ধ। তো যে কোনো গোল জমির যদি কেউ ব্যাসার্ধ জানতে পারে, শুধু ব্যাসার্ধ জানতে পারে, তাহলে সে ফলাফল কত বলে দিতে পারবে। তাহলে গোল জমির কি জানতে হবে বলতো? শুধু ব্যাসার্ধ। আচ্ছা, তো এখন এই বৃত্তের ক্ষেত্রফল বললে আমাদের কি করতে হবে? এবার কি ভূমি আর উচ্চতা ইনপুট করবো? না, এবার হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধের ইংরেজি হচ্ছে রেডিয়াস। আমরা এখানে লিখবো ইনপুট রেডিয়াস, অর্থাৎ ইনপুট আর। ইনপুট আর, আর মানে কি? রেডিয়াস, অর্থাৎ সংক্ষেপে আমরা আর লিখলাম। এবার এরিয়া, এই সূত্র কি ব্যবহৃত হবে? না, এবার হলো কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহৃত হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? অর্থাৎ যে কোনো গোল জমি পরিমাপের সূত্র হচ্ছে পাই ইন্টু ওই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে ব্যাসার্ধ। ধরো আমি এখানে লিখলাম, ধরো এইটা লিখলাম হলো 4 মিটার। এখন এই গোল জমি কতটুকু আছে তোমার বের করার সূত্রটা হচ্ছে এরকম, পায়ের মান 3.1416 না লিখলে হবে 3.14 গুণ আর স্কোয়ার, আর মানে 4। আচ্ছা, পরবর্তী লাইনে কি হবে? 3.14 গুণ 4 স্কোয়ার, 4 মানে মানে ব্যাসার্ধ মানে 4, আর তারপরে 3.14 গুণ 4-এর পর স্কোয়ার থাকলে 16। তো এবার এই 16কে এইটা দিয়ে গুণ করলে ধরো 50 সামথিং আসবে, 50 পয়েন্ট আর কি। তো এই হচ্ছে হলো পরিমাপের সূত্র। তো এই সূত্রটাই তোমাকে ওখানে দেখাইতে হবে। তাহলে আমরা এখানে লিখবো এবার এরিয়া, কারণ এই ক্ষেত্রফলের ইংরেজিতে এরিয়াই লিখবো। এরিয়া 3.14। এখানে যেমন আমরা গুণ চিহ্নটা দিচ্ছি, এখানে কিন্তু গুণ চিহ্নটা দিতে পারবো না, কারণ ওই গুণ চিহ্নটা এইভাবে দিব। আচ্ছা, এখানে আর স্কোয়ার দিছি, কম্পিউটার এই স্কোয়ার এইভাবে বোঝে না, কম্পিউটার বোঝে হলো 2টা আর, অর্থাৎ 2টা আর মানে কি স্কোয়ার। তো এখানে আর স্টার আর হয়ে গেল। প্রিন্ট এরিয়া ইন্ট, আর কোনো পরিবর্তন নাই, শেষ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট কিভাবে করে অলরেডি তোমরা অ্যালগরিদম বুঝে, ফ্লোচার্ট বুঝে গেছো। এবার এই অ্যালগরিদমও তোমরা পারবে, যদি ফ্লোচার্ট বুঝে থাকো, মানে অ্যালগরিদমও তুমি পারবে। কিভাবে?
ধাপ 1 শুরু করি, অবশ্যই শুরু করি। ত্রিভুজের না বলে কি বলবো, বৃত্তের। অর্থাৎ এই লাইনটা এরকম হবে, বৃত্তের ব্যাসার্ধ আর ইনপুট করি। যেহেতু বৃত্তের বলছে তুমি শুধু আর ব্যাসার্ধ জানতে হবে, আর কিছু না। এবার ত্রিভুজের এই কথাটি না বলে কি বলবো, বৃত্তের। বৃত্তের ক্ষেত্রফল এরিয়া সমান 3.14 স্টার আর নির্ণয় করি। এরপর 4 কমন কথা ফলাফল প্রিন্ট করি, শেষ করি, হয়ে গেল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট আমি তোমাদেরকে শিখালাম। আচ্ছা, এবার ধরো বৃত্তের বা ত্রিভুজের না এসে যদি বলে যে চতুর্ভুজের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট করো, তোমরা কিন্তু বুঝে গেছো। চতুর্ভুজ মানে তার কোনো যে চতুর্ভুজ বলতে ধরো আয়তকার। যদি বলে যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার নিয়ম কি? তোমরা যে প্রাইমারি স্কুল অঙ্ক করছো না, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তুমি লিখলা যে দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই, এগুলো কম আসে কিন্তু আমি বুঝাচ্ছি আর কি। দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই ইনপুট করি, তারপরে প্রক্রিয়াকরণে এরিয়া সমান সমান এক্স গুণ ওয়াই, শেষ হয়ে গেল। তো এই হলো তোমাদের পঞ্চম অধ্যায়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। তো এই পঞ্চম অধ্যায়ের হতে বেশি হলো ধারার অঙ্ক আসে। আমরা এখন আস্তে আস্তে করে ধারায় যাব। তবে ধারায় যাওয়ার আগে আমি তোমাদের যে ফারেনহাইট, তারপরে সেলসিয়াস, এরপর দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয়ের, তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়, এইগুলো একটু দেখাই দিচ্ছি। আর এরপরে আমরা ধারায় যাব। পঞ্চম অধ্যায় থেকে ধারার অঙ্কগুলো বেশি আসে, একদমই সহজ, চাপ নিও না। খেলাচ্ছে হলে, অর্থাৎ মজা করে করে আমরা আইসিটির এই পঞ্চম অধ্যায়টা শেষ করব। ওই যে আমি বলছিলাম যে বিশ্বাস করো, তুমি যেমন স্টুডেন্ট হও না কেন, আমার বিশ্বাস যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, তাহলে পঞ্চম অধ্যায় তুমি পারবে। এখান থেকে যেভাবে সৃজনশীল প্রশ্ন আসুক তাও পারবে।